দর্শক, শুরুতে বাজেটের খবর জানতে চলে যাচ্ছে আমাদের বাজেট স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, আগামীকাল তো বাজেট ঘোষণা হচ্ছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? শান্তা, আপনাকে ধন্যবাদ। আগামীকাল নতুন সরকার প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। চ্যালেঞ্জের মুখে থাকা অর্থনীতিকে কিভাবে উত্তরণের পথে নেওয়া যায় সেই পরিকল্পনায় দেবেন অর্থমন্ত্রী। এই বিষয়ে পরপর কয়েকটি প্রতিবেদন দেখাবো। সঙ্গে আছে তামজিদ আহমেদ। জানাবো বাজেট 2026-27 খবর। জনগণের কাছে বাজেট মানে বাজারের স্বস্তি, নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান বাড়বে না করের বোঝা। ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ অনুকূল পরিবেশ ও কর ছাড়ের। এত সব প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, সে প্রশ্নের উত্তর মিলবে কাল। মুন্নাফ রশিদের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি যেন এমন এক চালক যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। গাড়িটি এমন এক খাড়া পথে উঠছে যার সামনে 9 লাখ কোটি টাকার বেশি ব্যয়ের চ্যালেঞ্জ, যেখানে জ্বালানি থাকতে পারে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়। বাকি পথ পাড়ি দিতে চালককে একদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হবে, নিতে হবে ধার। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতের ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয়, বাস্তবায়নটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার জন্য তো আমাদের দেখতে হবে যে আগামীতে আমরা ভিন্ন ধর্মী কি করি যাতে বাস্তবায়নের উৎকর্ষতা এবং মানসম্মত বাস্তবায়ন এটা আমরা নিশ্চিত করতে পারি। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন নির্বাচনমুখী জনতুষ্টি কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বড় অঙ্কের অর্থ। আছে নতুন পে স্কেল বাস্তবায়নের খরচও, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ ভর্তুকির চাপ। এর বাইরে সুদ পরিশোধের বিপুল ব্যয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গোষ্ঠীকে এবার এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। যদি সম্পদ বেশি থাকতো আরও বেশি করতে পারতাম। এখন সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব দেশের মানুষকে বিবেচনায় মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের। মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। নতুন অর্থবছরে জিডিপির আকার হতে পারে $538 বিলিয়ন। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির যে অবস্থা বর্তমানে, প্রবৃদ্ধিতে মন্দা, মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে আছে এবং আগামীতে আরও বাড়বে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। ব্যাংকিং খাতে দুরবস্থা, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, মানে বাফার খুব একটা নাই। একটা যে শক আপনি দিবেন ইকোনমিকে, সেটা সহ্য করার মতো শক্তি খুব সীমিত। এই পরিস্থিতিতে বড় ধরনের ঘাটতি বাজেট অর্থনৈতিক সহ্য করার মতো অবস্থা কিন্তু এখন নাই। জনসাধারণের প্রত্যাশা তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই। দীর্ঘদিন পর 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও প্রথম বাজেট এটি। তাই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ জিডিপি প্রবৃদ্ধির টার্গেট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বেশ গুরুত্ব দিচ্ছে এই সরকার। এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা সুফল পায় এই বাজেটের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, রাত পোহালেই কাল বাজেট 2026-27 অর্থ বছরের জন্য আপনার আমার ভাগ্য কি হবে, আমাদের পকেট থেকে অর্থাৎ আপনার পকেট থেকে কত টাকা কাটা হবে এবং আপনার জন্য কি স্বস্তি রাখা হচ্ছে বাজেটে, সেই সমস্ত কিছুই আগামীকালকে বাজেটে জানা যাবে এবং সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট অর্থমন্ত্রী হিসেবে। এবং সেই বাজেটে আসলে কি থাকছে কি থাকছে না বা কতটুকু
আপনার জন্য স্বস্তিদায়ক হচ্ছে সবকিছুই আপনাদেরকে খুব সহজে জানানোর চেষ্টা করব। শুরুতে যদি বাজেটের প্রসঙ্গে আসতে চাই, এবারের সামনের যে বাজেটটা আসতে চলেছে আগামীকাল, বাজেটের আকার কিন্তু 9,38,000 কোটি টাকা এবং টাকার অঙ্কে এটা বলা যায় এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবং প্রতিটি রাজনৈতিক সরকারই চেষ্টা করে তাদের বিগত বছরগুলোর থেকে সামনের অর্থ বছরের বাজেটটাকে একটু বড় করার, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এবার বেশ অনেকটাই বড় 9,38,000 কোটি টাকার একটা বিশাল টার্গেট সরকারের সামনে। এবং এটি কিন্তু বাংলাদেশের যে মোট দেশজ উৎপাদন রয়েছে বর্তমানে, সেটা সংশোধিতভাবে 60 লাখ কোটি টাকার কিছুটা বেশি। এই মোট দেশজ উৎপাদনের প্রায় 14% কিন্তু আসছে বাজেট হতে চলেছে। এবং আগামী অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদনের যে টার্গেটটা, সেটা গত বছরের সংশোধিত প্রায় 60 লাখ কোটি টাকা থেকে বাড়িয়ে কিন্তু 68,31,600 কোটি টাকা হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা জানিয়েছে সরকার। এখন যদি একটু আপনাদেরকে জিডিপি প্রবৃদ্ধির টার্গেটের দিকে যদি যাই, জিডিপি প্রবৃদ্ধির যে টার্গেটটা সরকার দিয়েছে সেটা হচ্ছে 6.5%, অর্থাৎ আগামী অর্থ বছরে সরকার চাচ্ছে জিডিপির প্রবৃদ্ধি হবে 6.5%। তবে বিশ্বব্যাংক বলছে যে এই জিডিপি প্রবৃদ্ধি 4.6%-র বেশি হবে না, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF তো আরও কমিয়ে বলছে 4.3%-এর বেশি কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হবে না। তবে সরকার প্রত্যাশী যে দেশের যা অর্থনৈতিক কাঠামো বা দেশের যে অর্থনৈতিক কার্যক্রম সবকিছু বিবেচনায় সরকারের হিসাব বলছে 6.5 অর্থাৎ 6.5% জিডিপি প্রবৃদ্ধি কিন্তু হতে পারে। হবে কিনা সেটা এখন দেখার বিষয়। পরবর্তীতে যদি একটু মূল্যস্ফীতির দিকে তাকায়, মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য কিন্তু সরকার একটা টার্গেট দিয়েছে। সেই মূল্যস্ফীতির টার্গেটটা হচ্ছে 7.5%। সরকার চাচ্ছে আগামী অর্থ বছরের মধ্যে যে মূল্যস্ফীতি রয়েছে আমাদের বর্তমানে 9.5%-এর কাছাকাছি, 9.42% মূল্যস্ফীতি কিন্তু রয়েছে বর্তমানে। এই মূল্যস্ফীতিটাকে কমিয়ে 2% কমিয়ে এনে 7.5% করার লক্ষ্যমাত্রা কিন্তু সরকার নির্ধারণ করেছে। এবং অর্থনীতিবিদরা বলছে যে এটা হয়তোবা অনেক অর্থেই উচ্চবিলাসী একটা নীতি সরকারের হতে পারে, তবে সেটা বাস্তবায়ন হোক এটাই প্রত্যাশা থাকবে। একটু যদি বাজেট ঘাটতির দিকে আসি, সরকারের যে এত বড় একটা বাজেট, 9,38,000 কোটি টাকার একটা বাজেট, এই বাজেটের কিন্তু পুরোটা অর্থই সরকার নিজের উদ্যোগে বা দেশীয় সম্পদ দিয়ে কিন্তু এই বাজেট পূরণ করা সম্ভব নয়। বাজেটে একটা বড় অঙ্কের ঘাটতি রয়েছে। তবে সরকার যেটা বলছে যে তাদের সক্ষমতা অনুযায়ী 6,95,000 কোটি টাকা সরকার এই অর্থটা জোগাড় করতে পারবে। বাদ বাকি বাজেট ঘাটতি রইল 2,43,000 কোটি টাকা, যেটা মোট বাজেটের প্রায় 25%। বিপুল সংখ্যক একটা বাজেট ঘাটতি কিন্তু এবারও লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের মোটামুটি বলা যায় গত 1 দশক যাবতই আমরা এটা লক্ষ্য করছি যে প্রত্যেক বছরই বাজেটে একটা ঘাটতি থাকে, এবং বাজেটের ঘাটতি পূরণ করতে গিয়ে সরকারকে বেশ অনেকটাই বেগ পেতে হয়। এবার কিন্তু ঋণের বোঝাটাও অনেক বেশি। বিদেশি ঋণ এবং দেশীয় অভ্যন্তরীণ খাতের ঋণ সব মিলিয়ে বলতে গেলে সরকারকে ঋণ পরিশোধ বাবদ যে সুদ দিতে হবে প্রায় 1,27,000 কোটি টাকার বেশি। তো সরকারের উপরে বেশ অনেকটাই চাপ কিন্তু রয়েছে সামনের অর্থ বছরে। যদি এই যে বাজেট ঘাটতিটা, এই ঘাটতির অর্থটা আসবে কোথা থেকে, এই প্রশ্নটা আপনার মনে জাগতে পারে। এটার জন্য কিন্তু সরকার 2টা রাস্তা চিন্তা করছে, এবং আরেকটা রাস্তা রয়েছে যেটা খুবই অল্প পরিমাণে অর্থ সেখান থেকে আসবে। প্রথমে যেই সরকার যে পথে হাঁটবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার এই ঘাটতি পূরণ করার চেষ্টা করবে। অভ্যন্তরীণ উৎস থেকে যখন সরকার অর্থ জোগাড় করে তখন সেটা মূলত ব্যাংকিং খাত থেকে ব্যাংক লোন হিসেবে আমরা চিনি। অভ্যন্তরীণ উৎস থেকে সরকার 1,27,000 কোটি টাকার বেশি সংগ্রহ করার চিন্তা ভাবনা করছে। এবং বিদেশি উৎস বা বৈদেশিক যে ঋণ, সেই ঋণ থেকে সরকার 1,11,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা চিন্তা ভাবনা করছে। তবে বিদেশি ঋণটা পুরোটাই বলা যায় যে একটু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ IMF এর ঋণ যদি নিতে হয় তাহলে IMF এর যে শর্তগুলো, সেই শর্তগুলো পূরণ করতে হবে, যেটা অনেকাংশে সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এবং অনুদান থেকে সরকার 5,000 কোটি টাকা পেতে পারে, এমনটা প্রত্যাশা কিন্তু সরকার করছে। এবার যদি একটু বাজেটের রেভিনিউয়ের দিকে যাই, অর্থাৎ সরকার বাজেট থেকে ঠিক কোন খাত থেকে বা কিভাবে এই যে সরকার
6,95,000 কোটি টাকা নিজস্ব অর্থায়ন বা সরকারিভাবে বা দেশজভাবে যে আদায় করার চিন্তাভাবনা করছে, এই অর্থ আসলে কিভাবে জোগাড় করবে? মূলত সরকারের যে রাজস্ব আদায় তার বেশিরভাগ অংশই করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এবারেও কিন্তু এনবিআরকে একটা বলা যায় বিশাল বড় একটা টার্গেট দেওয়া হয়েছে, 6,04,000 কোটি টাকার টার্গেট, যেটা সরকারের মোট রাজস্ব আদায়ের 87%। অর্থাৎ এনবিআর এর ঘাড়ের উপরে কিন্তু একটা বিশাল বড় টার্গেট দেওয়া হয়েছে। এই টার্গেট পূরণ করতে পারবে কিনা এটাই প্রশ্নের জায়গা, কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে, এনবিআর সেই টার্গেট পূরণ করতে পারেনি। এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত রয়েছে, যেমন আমরা ভূমি কর দিয়ে থাকি, সেই ভূমি কর, আমরা যানবাহন ব্যবহার করি সেই মোটরযানের উপরে কর, এসব এনবিআর বহির্ভূত ট্যাক্স, এগুলো থেকেও কিন্তু সরকার 25,000 কোটি টাকার মতো আদায় করবে, যেটা মোট রাজস্বের 4%। এবং কর বহির্ভূত কিছু রাজস্ব রয়েছে, যেমন আমরা পাসপোর্ট বা ভিসার জন্য ফি জমা করে থাকি, এরকম সরকারি বিভিন্ন ফি আমরা দিয়ে থাকি। এসব খাত থেকে সরকার 66,000 কোটি টাকা আদায় করার চিন্তাভাবনা করছে, এবং সেটা মোট রাজস্বের বলা যায় 9%। এবার আমরা যদি আসি এনবিআর এর উপরে যে একটা বিশাল বড় টার্গেট দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকার, মোট রাজস্বের 87% যে এনবিআর এর উপরে টার্গেটটা দেওয়া হয়েছে, এনবিআর কিভাবে এটাকে আদায় করবে সেই বিষয়টা একটু যদি আপনাদেরকে জানাতে চাই। মূলত প্রধান যে খাতটা এনবিআর যেটা দেখছে সেটা হচ্ছে আয়কর। আপনার আমার সবার ইনকাম ট্যাক্সের উপরে মূলত এনবিআর ভরসা করছে, যে তারা 37% যে রাজস্বের আদায়টা সেটা তারা করবে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে বা আয়কর থেকে, এবং ভ্যাট থেকেও সরকার চিন্তা ভাবনা করছে যে 37%-র মতো সরকার ভ্যাট আদায় করতে পারে, এবং শুল্ক থেকেও সরকার 26%-র মতো যে রাজস্ব সেটা পূরণ করতে পারে। তো মোটামুটি বলতে গেলে একটা চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বাজেটটা 9,38,000 কোটি টাকার যে বড় বাজেট, এই বাজেটটা আসলে সরকার কিভাবে আদায় করার বা এই বাজেটটা বাস্তবায়ন করার কি পরিবর্তন সরকার করতে পারে বা কোন কোন খাত থেকে সরকার অর্থ পেতে পারে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আমাদের হাতে আরও বেশ কিছু বাজেটের খবর রয়েছে, সেগুলোও জানাবো আপনাদের। পুরনোতে চাপ, নতুনে ত্রিমুখী চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি সামনে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখন সেই প্রকল্পগুলোর ঋণ, সুদ ও আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ফলে নতুন মেগা প্রকল্প নেয়ার আগে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা। বিস্তারিত মাহবুল ইসলামের রিপোর্টে। উন্নয়নের গল্প লিখতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, দেশের অবকাঠামো বদলে দিতে নেওয়া হয়েছিল একের পর এক মেগা প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের গল্পে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়, অস্বাভাবিক ব্যয়, কালক্ষেপণ আর অনিয়মের অভিযোগ, যে কারণে সরকারের পরিচালন ব্যয়ের প্রধান খাত হয়ে উঠেছে ঋণের বিশাল অঙ্ক। দ্রুত বাস্তবায়নের নামে বিশেষ সুবিধা দিয়ে ফাস্ট ট্র্যাকে আনা হয় 10টি মেগা প্রকল্প। লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, কিন্তু সেই তাড়াহুড়োর সুযোগেই তৈরি হয়েছে জবাবদিহিতার বড় শূন্যতা। অন্তর্বর্তীকালীন সরকারের পর্যবেক্ষণে বড় 4 মেগা প্রকল্পে উঠে এসেছে অন্তত 40,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ। ফাস্ট ট্র্যাক প্রকল্প না বলে এটাকে ফাস্ট ট্র্যাক দুর্নীতির সুযোগ হিসাবে বলে ধরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেটাই ঘটেছে বাস্তবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক দুর্নীতি আর না হয়, এটি নিশ্চিত করাটা আমি মনে করি সরকারের দায়িত্ব। এই যখন আগের মেগা প্রকল্পগুলোর বাস্তবতা, তখন গুরুত্বপূর্ণ হলেও নতুন করে মেগা প্রকল্প হাতে নিতে পেছন ফিরে তাকাতে হচ্ছে বিএনপি সরকারকে। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রকল্প নিয়ে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারা। প্রথমত, পূর্ববর্তী মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ ও সুদ পরিশোধের চাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক দরদাতাদের কঠোর শর্ত, বাড়তি নজরদারি এবং উচ্চ সুদহার। তৃতীয়ত, নতুন অর্থায়নে উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী জাইকা ঋণের সুদহার এরই মধ্যে 2.35% থেকে বাড়িয়ে করেছে 3.05%, যা গত 15 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একটা বিশাল
ভূমিকম্পের পরে এই সরকার এসছে। সুতরাং কি কি হয়েছিল এবং বাংলাদেশে কি কি ধরনের দুর্নীতি ব্যাপক হারে হলে পরে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এগুলি কিন্তু আমাদের বর্তমান সরকারের স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। সুতরাং এটাই তাদেরকে গাইড করবে। শুধু মেগা প্রকল্পই নয়, নতুন সরকারের প্রথম 100 দিনে একনেক সভায় পুরনো ও সংশোধিত প্রকল্পগুলোই অনুমোদন হয়েছে। নতুন প্রকল্প নেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটি। একদিকে পুরনো প্রকল্পের ঋণ, অন্যদিকে অনিয়মের দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থায়নের অনিশ্চয়তা। ফলে নতুন মেগা প্রকল্পের পথে সরকারের সামনে শুধু আর্থিক সংকট নয়, রয়েছে আস্থা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বইছে কিন্তু বাজেটের হাওয়া, এবং বাজেট মানেই আপনাদের চিন্তার যে সব থেকে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে কোন পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কোন পণ্যের দামটা কমে যাচ্ছে। এবারের বাজেটে কিন্তু অর্থমন্ত্রী আপনার চিন্তাটা একটু কমানোর চেষ্টা করেছেন, এমন এমন জিনিসগুলোতে দাম কমিয়েছেন যেটা হয়তো বা আপনি চিন্তাও করতে পারেননি। প্রথমে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে মোটর যান এবং গাড়ি, অর্থাৎ যারা বৈদ্যুতিক গাড়ি নিতে চাচ্ছিলেন বা ইভি নিতে চাচ্ছিলেন, আমার বা পাশে যেটা দেখতে পাচ্ছেন যে ইভির বা ইলেকট্রিক যে গাড়ি, এই গাড়িটা যদি আপনি কিনতে চান, এই গাড়ির কিন্তু অগ্রিম যে আয়কর সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি চিন্তা করে থাকেন যে একটা ইলেকট্রিক গাড়ি আপনি কিনতে চান, তাহলে কিন্তু ইলেকট্রিক গাড়ি কিনে ফেলার এটাই অর্থবছর বা এই অর্থবছর আপনার জন্য সুযোগ। এরপরে ইলেকট্রিক গাড়ি আমদানিতেও কিন্তু শুল্কটা কমিয়ে দেওয়া হয়েছে। যারা হচ্ছে বাইরে থেকে গাড়ি আমদানি করতে চাচ্ছেন বা আমদানিকারক যারা রয়েছেন, তারাও কিন্তু এই আমদানিটা খুব ইজিলি করতে পারবেন, খুব সহজে করতে পারবেন, কারণ আপনার আমদানি শুল্ক কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং স্থানীয় পর্যায়ে যদি উৎপাদন করতে চান, আমাদের অনেক দেশীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ইভি তৈরিতে বা ইলেকট্রিক গাড়ি তৈরিতে বা মোটরযান তৈরিতে কিন্তু আগ্রহী হচ্ছেন। তারা যদি স্থানীয় পর্যায়ে উৎপাদন করতে চান বা এই সরঞ্জাম যদি বাইরে থেকে আমদানি করে আনতে হয় উৎপাদনের জন্য, সেখানেও কিন্তু আপনি শুল্ক ছাড় পাচ্ছেন। যদি ইলেকট্রিক বাইকের কথা চিন্তা করি, সাম্প্রতিক সময়ে যখন জ্বালানি সংকট হয়েছিল, সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে যাদের ইঞ্জিন চালিত মোটরযান, তাদের তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে লাইন ধরতে হয়েছে, এবং যারা ইভি চালিয়েছে, ইলেকট্রিক বাইক চালিয়েছে, তারা কিন্তু অনায়াসেই সময়টা পার করেছে। তো ইভি যারা কিনতে চান তাদের জন্য কিন্তু একটু সুখবর সরকার দেওয়ার চেষ্টা করেছে বা অর্থমন্ত্রী দেওয়ার চেষ্টা করেছে। ইলেকট্রিক বাইক উৎপাদনে ও সরঞ্জাম যারা আমদানি করবে সেখানে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহিত করার জন্য। এবং যেহেতু বর্তমান সরকার চাচ্ছে যে জ্বালানি খাতটাকে একটু সবুজায়ন করার জন্য, এই জন্যই ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি, বৈদ্যুতিক মোটরযান এসবের দিকে কিন্তু সরকার একটু চিন্তাভাবনা করছে। এতে বিনিয়োগ উৎসাহিত হতে পারে, এটাও প্রত্যাশা করছে সরকার। এখন যদি আসি যে গরমের উত্তাপ বা একটু যদি ঠান্ডা পানি খেতে চান, বা আপনি যদি চিন্তা করছেন যে ফ্রিজ যেটা রয়েছে আরেকটা ফ্রিজ হলে ভালো হতো, বা ঘরে এসি লাগাতে চাচ্ছেন বা একটা আছে আরেকটা হলে ভালো হতো, তাদের জন্য সুখবর। এসি ফ্রিজের দাম কিন্তু কমতে চলেছে। এবং যারা দেশে উৎপাদন করে যেসব প্রতিষ্ঠান, তাদের জন্য কিন্তু একটা শুল্ক ছাড়ের সুবিধা দেয়া হচ্ছে। এবং আপনি যখন ভোক্তা পর্যায় থেকে এসি, ফ্রিজ এসব কিনতে যাবেন, তখন কিন্তু আপনি দাম কিছুটা কমে যেতে পারেন। এবং কত টাকা কমবে এটা হচ্ছে পরবর্তীতে বাজেটের পরে হচ্ছে দেখা যাবে, আগামীকাল বাজেট উত্থাপনের পরে। তো আপাতত বলা যায় যে এতটুকু স্বস্তিতে থাকতে পারেন, বা আপনি এখন থেকেই এই বাজেটটা তৈরি করে ফেলতে পারেন যে সামনে টিভি নয়, সামনে ফ্রিজ, এসি এসবের দাম কমতে পারে। তো আপনি কিন্তু সামনের অর্থ বছরেই এই সুযোগটা কাজে লাগাতে পারেন। দর্শক, আমাদের আরও কিছু খবর রয়েছে, আরও কিছু পণ্যের দাম কমা ওঠা নিয়ে কিছু খবর রয়েছে, সেটা একটু জানানোর চেষ্টা করব। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃত ব্যবসায়ীদের 9% সুদে ঋণ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় বিগত স্বৈরাচার সরকারের অর্থ পাচার ও দুর্নীতির কথা তুলে ধরেন তিনি। তবে আর সবেমাত্র শুরু হলো,
সংসদে বাজেট অধিবেশনের চতুর্থ দিন। এই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ খাতের নানা প্রসঙ্গ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুনভাবে গড়তে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন। বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকার দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বলেন, সরকার দলীয় এমপিরা যেভাবে তার এলাকার উন্নয়ন করবেন সেই সুযোগ পাবেন বিরোধী দলও। দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ যেন সহজে সেবা পায় সেজন্য প্রশাসনিক জটিলতা দূর করার নির্দেশনাও দেন সংসদ নেতা। এই সরকারটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সরকারের নানা দপ্তরে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ালেও বাজেটে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। কিছু নিত্যপণ্যে কমতে পারে উৎসে কর, এতে বাজারে কমতে পারে পণ্যের দাম। এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষায় কর ছাড় আসতে পারে, যাতে বাজারে কমতে পারে দেশে উৎপাদিত মোবাইল সহ নানা ইলেকট্রনিক্স পণ্যের দাম। বিপরীতে বাড়তে পারে আমদানি করা প্রযুক্তি পণ্য সহ প্রসাধনীর মূল্য। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেদিকে। জ্বালানি তেল, এলপিজি আর বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাপন ব্যয় বাড়লেও এবারে বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের প্রথম বাজেটে কমতে পারে চাল, ডাল, তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের দাম। এতে গৃহকর্তা বাজারে গিয়ে যেমন স্বস্তি পাবেন, তেমনি গৃহকর্ত্রীকে স্বস্তি দিতেও তৎপর প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী। কমিয়ে আনা হতে পারে রসুই ঘরের ইন্ডাকশন চুলা কিংবা ব্লেন্ডারের দাম। তবে আমদানি করা প্রসাধনী ব্যবহার করলে ছাড় দেবেন না অর্থমন্ত্রী। দাম বাড়ার প্রস্তাব আসতে পারে বাজেটে। চুলায় যখন চা গরম হচ্ছে তখন গৃহকর্তা হয়তো তার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত। অন্যদিকে বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে আর খেলছে। দেশীয় কোম্পানির উৎপাদিত এসব ইলেকট্রনিক্স পণ্যের দামও কমতে পারে নতুন বাজেটে। ঘর থেকে বেরিয়ে পরিবার সহ কোথাও যাবেন, সেখানে যদি ব্যবহার করা হয় বৈদ্যুতিক যানবাহন, তাতেও মিলবে সুবিধা। কারণ নতুন বাজেটে অর্থমন্ত্রী বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্রাক, মোটরবাইক এবং চার্জিং স্টেশনের দাম ও খরচ কমিয়ে আনতে পারেন। তেল চালিত বাসে স্বস্তি দেবেন অর্থমন্ত্রী। পরিবহন ভাড়ায় কমিয়ে আনা হতে পারে উৎসে কর। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর জ্বালানি সংকট যখন তীব্র, তখন বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আরও উৎসাহী করতে সোলার পাওয়ারের সব উপকরণে দেয়া হতে পারে বড় ধরনের কর ছাড়। নগরে পানিবাহিত রোগের প্রকোপ বেশি হওয়ায় বিশুদ্ধ পানি প্রাপ্তির খরচ কমাতে ওয়াটার পিউরিফায়ারের দামও কমিয়ে আনতে পারেন অর্থমন্ত্রী। তবে অসুস্থ হয়ে গেলেও যেন খরচ বেশি না হয় সেজন্য চিকিৎসা সেবায় ব্যয় কমিয়ে আনার উদ্যোগ থাকছে। দাম কমতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, ক্যান্সারের ওষুধ সহ বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামালের দাম। কমতে পারে জীবন রক্ষাকারী অন্যান্য আরও ওষুধের দাম। নিত্যপণ্যের প্রতি মুহূর্তে মোবাইল ছাড়া এখন চিন্তাই করা যায় না। এ খাতে তাই ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী। সিম কার্ড কর কমতে পারে 300 টাকা। কমানো হতে পারে মোবাইল নেটওয়ার্কের উৎসে করও। শিল্পের কাঁচামাল আমদানিতেও উৎসে কর কমতে পারে। এর ফলে কমে আসবে উৎপাদন খরচ, যার সুফল স্থানীয় পণ্যের দামে যেমন মিলবে, তেমনি রপ্তানি পণ্যের উৎপাদন খরচ কমে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা। এদিকে রিফাইনারির সরবরাহ করা জ্বালানি তেলের উৎসে করও কমতে পারে।
একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে। অন্যদিকে বন্ধুরা মিলে পার্টি করলে বাড়তি খরচ তো গুনতেই হবে। তাই তো সিগারেটের দাম প্যাকেট প্রতি বাড়তে পারে 5 থেকে 7 টাকা। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। যেখানে যদি থাকে কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। একটু বেশি অর্থ জমিয়ে গৃহ নির্মাণ করতে যাবেন, সেখানেও এবার একটু বাড়তি খরচের মুখে পড়তে হবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার ফলে টন প্রতি স্টিলের দাম 3,500 টাকা বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই দাম আরও বাড়িয়ে দিতে পারে বাজেটে আসা কর প্রস্তাব। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত বাজেট নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী খবরে আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব। ফিরছে মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী শান্তা শারলিন। তামজিদ, ধন্যবাদ আপনাকে। বাজেটের খবর জানাচ্ছিলেন তামজিদ আহমেদ। যাচ্ছে পরের খবরে। বিশ্বে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ তাই শান্তিপূর্ণ মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সুদৃঢ় অবস্থানের কথা জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর আয়োজনে একথা বলেন তিনি। এ সময় মাতৃভূমির মর্যাদা রক্ষায় সেনা সদস্যদের গৌরবময় ভূমিকার প্রশংসাও করেন সরকার প্রধান। অস্ত্র যেখানে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়, সেখানে কখনো কখনো শান্তির দূত হয়ে দাঁড়ান একদল মানুষ। নিজের দেশের পতাকা বুকে ধারণ করে পা রাখেন সংঘাত অনিশ্চয়তায় ঘেরা জনপদে। কেউ কখনোই ফিরে আসেন না স্বজনদের কাছে, কেউ ফেরেন বীরত্বের গল্প আর ক্ষত বিক্ষত স্মৃতি নিয়ে। সেই যোদ্ধাদের ত্যাগ, সাহসিকতা স্মরণ করতেই জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর এই আয়োজন। তাতে যোগ দেন প্রধানমন্ত্রী। শান্তি রক্ষাকে শুধু বৈশ্বিক দায়িত্ব পালন নয়, মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতীক বললেন সরকার প্রধান। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সতর্ক করলেন মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরব যেন ম্লান না হয়, সেদিকে নজর রাখতে। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। ফ্যাসিবাদ মুক্ত দেশকে নতুন করে গড়তে জাতীয়তাবাদ, শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার বার্তাও দেন সরকার প্রধান। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। ত্যাগ, মানবতার অমলিন গল্প বুকে নিয়ে শান্তির পতাকা উঁচিয়ে রেখেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। সেই অভিযাত্রার পদচিহ্ন অক্ষয় হোক, সে প্রত্যাশাই ছিল সেনানিবাসের এই আয়োজনে। এই দেশটা আমাদের সবার। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হলে বহু সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের আহ্বান জানান তিনি। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এসব বলেন জুবাইদা রহমান। সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবার সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেডআরএফ এর ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এরপর বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা। বলেন, আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হলে বহু সমস্যার সমাধান সম্ভব। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক
শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনশাআল্লাহ। এ সময় বৃক্ষরোপণ শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তর করার আহ্বান জানান তিনি। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। পরিবেশ সুরক্ষায় বৈজ্ঞানিক উপায় খুঁজতে শিক্ষক শিক্ষার্থীদের আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক বৃদ্ধকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বিজিবির বাধায় পণ্ড হয় সে চেষ্টা। বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় সীমান্তে আটকে আছেন ওই ব্যক্তি। স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ বিষয়টি টের পেয়ে বাংলাদেশে প্রবেশের মুখে বিজিবি এবং স্থানীয়রা বাধা দিলে 6 জন ভারতে পালিয়ে গেলেও একজন এখনও শূন্য রেখায় আটকে। বাংলাদেশ সীমান্তে শূন্যরেখায় মানুষদের ঠেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে চলা বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। যে কোনো অবৈধ বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ভারত, এমনটাও জানান তিনি। গত মাসে জয়সওয়াল বলেছিলেন যে ভারত আশা করে বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হয়। কিন্তু সেই প্রক্রিয়ায় না গিয়ে গত 1 মাসে 4800 মানুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অস্থিরতার বিষয়টিও। সাম্প্রতিক বিক্ষোভ এবং হতাহত ইস্যুতে জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে তার অসদাচরণ এবং নৃশংসতার জন্য কৈফিয়ত দিতে বাধ্য করবে। সীমান্ত হত্যা এবং পুশিনের প্রতিবাদে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংবাদ সম্মেলনে জানানো হয় যে আগামী 12 জুন দেশের সব সীমান্ত জেলায় এবং 15 জুন ঢাকায় এই বিক্ষোভ করবে তারা। জোটের নেতারা বলেন, সরকারের 100 দিনের শাসনামলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সীমান্ত হত্যা ও পুশিনের ঘটনাসহ সমসাময়িক নানা ইস্যুতে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট। 17 বছরের যে কর্তৃত্ববাদী জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেও ব্যর্থ বর্তমান সরকার। সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালছে, দুটো, একটা হলো ডিপ্লোমেসি আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়। প্রায় একই অভিযোগ করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে এবং এই ক্ষেত্রে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন, ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। এ সময় সীমান্তবর্তী জেলায় এবং ঢাকায় আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে 11 দল। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব। 15 জুন সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। মুক্তিযুদ্ধের মতো সীমান্তে মানবপ্রাচীর গড়ে তোলার ডাকও দেয় 11 দলীয় জোটের নেতারা। বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ,
ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পরে। স্টার নিউজ প্রাইম। আগামী শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন 4টি বই, যাতে জোর দেওয়া হচ্ছে আনন্দমুখী শিক্ষাকে। এছাড়া পাঠ্য বইয়ে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে থাকছে আলাদা অধ্যায়। ফারহাদ বিন নূরের একটু রিপোর্ট দেখুন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 2028 সাল থেকে কারিকুলামে যুক্ত হচ্ছে এটি, যেখানে বাংলা ইংরেজির পাশাপাশি নিজেদের পছন্দমতো আরেকটি ভাষা শিখবে শিক্ষার্থীরা। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি অধ্যায় যুক্ত হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে। আগামী বছরের বইতেই মিলবে এটি। 2027 শিক্ষাবর্ষের কারিকুলামে থাকছে নতুন 4টি বই। চতুর্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে খেলাধুলা এবং শিল্প ও সংস্কৃতি বই। ষষ্ঠ শ্রেণীতে থাকবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 2টি বই। ক্লাস 4-এর দুটো হচ্ছে কালচার, সংস্কৃতি, আর আরেকটা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস। আর ক্লাস 6-এ যে দুটো বই হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস, আর হলো গিয়ে কারিগরি শিক্ষা। তবে পূর্ব প্রস্তুতি ছাড়া নতুন 4টি বই যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। না বুঝে কিংবা না বুঝার ভান করে অতিরিক্ত তাড়াহুড়া করতে গেলে শিক্ষা তো বিশৃঙ্খলার মধ্যে যাবেই, বরং গভর্নমেন্টও এক ধরনের চাপের মধ্যে পড়ে যাবে তখন। তাই আমি মনে করি সুচিন্তিতভাবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের স্কুলের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের শিক্ষকদের ক্যাপাসিটি কেমন আছে। বইয়ের বোঝা না বাড়িয়ে শেখার পদ্ধতি আরও আকর্ষণীয় করার পরামর্শ এই শিক্ষাবিদের। পুরো জিনিসটাই আনন্দদায়ক করা লাগবে এবং ক্যারিকুলামটা এমনভাবে ডিজাইন করা লাগবে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার। স্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল। সচিবালয়ে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় হয় দেশ জুড়ে, যাতে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই নোটিশের জবাবও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানান, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নন তারা। শাস্তিমূলক কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। তারা ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জানান, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামীকাল বাজেট ঘোষিত হবে, আপনারা দেখবেন আগামীকালকের বাজেটে ইনশাআল্লাহ আমাদের বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট অবতীর্ণ করবে। একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগুচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা। মন্ত্রী জানান, প্রান্তিক পর্যায়ে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এর মধ্যে 80,000ই হবে নারী। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে দেহাবশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। কোটি ভক্তের হৃদয়ের স্বপ্নের নায়ক তিনি, আবার কারো কাছে অনন্ত প্রেমের প্রতিমূর্তি। বাংলা চলচ্চিত্রের বরপুত্র নায়ক সালমান শাহ। এখানে দুজনে তার রহস্যে মোড়ানো মৃত্যুর পর পেরিয়ে গেছে 30 বছর, তবু আজও উদ্ঘাটন হয়নি প্রকৃত সত্য। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন।
1997 সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। সিআইডি সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। যদিও 2025 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে রমনা থানায় আবারও হত্যা মামলা করা হয়। মামলায় আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনকে। সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে তার ভক্তরা। পাশাপাশি তার মা ও স্ত্রীর পক্ষ থেকেও পাল্টাপাল্টি অভিযোগ শোনা গেছে বহুবার। তাই তৃতীয়বারের মতো এই অমর নায়কের মরদেহ কবর থেকে উত্তোলনের খবরে বের হয়ে আসবে প্রকৃত রহস্য, এমনটাই প্রত্যাশা। সম্প্রতি এটিএম ও সিআরএম বুথগুলোতে দেখা যাচ্ছে টাকার সংকট। রাজধানীর বিভিন্ন এলাকার বুথে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ অনেক গ্রাহকের। নিজস্ব ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদের শাখা থেকে টাকা দিচ্ছে না কিছু ব্যাংক। সংকটের কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছে শিগগিরই স্বাভাবিক হবে এটিএম বুথের লেনদেন। ঈদে নগদ টাকা তোলার চাহিদা বেশি থাকলেও স্বাভাবিক সময়ে তা কমে আসে, কিন্তু হঠাৎ করেই ব্যাংকের এটিএম বুথগুলোতে দেখা গেছে টাকার সংকট। বুধবারও রাজধানীর কিছু এলাকায় এই দৃশ্য দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন বুথ ঘুরেও মিলছে না টাকা। আমি সাধারণত এই বুথ থেকে টাকা তুলি। তো আগে এখানে 3টা কাউন্টার ছিল বা 3টা মেশিন ছিল যেগুলোতে টাকা থাকতো। তো আজকে আসার পরে দেখলাম যে 3টা মেশিনের ভিতরে 2টায় টাকা নেই। আমি এই পাশে আরও 2টো বুথে গেলাম, ওই 2টাই ছিল না। আমাকে বললো এটা আসতে, তো এটা আসার পরও আমি দেখলাম বললো যে আনঅ্যাভেলেবেল। 20,000 টাকার জন্য প্রথমে পাঞ্চ করলাম, প্রথমে বললো যে এটা আউট অফ সার্ভিস। দ্বিতীয় মেশিনে গেলাম, তখন তারা আবার টাকা দিয়ে পাসওয়ার্ড দিলাম, তারা বললো টাকা নেই। রমনা গিয়েছি, রমনা পাইনি, রমনা থেকে এখানে আসছি, এখানেও পাইনি। আগে এরকম কখনো হয় নাই। নগদ টাকা সংকটের কথা স্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদুল আজহার সময় আমাদের প্রচুর ক্যাশ কারেন্সি ব্যবহৃত হয়েছে গরুর হাটগুলোতে। তো যে কারণে এগুলো বেশিরভাগ ক্যাশ কারেন্সি এখন মার্কেটে গেছে এবং সেগুলো ব্যাংকিং সিস্টেমে আবার জমা হতে শুরু করেছে। তো সাময়িকভাবে একটু চাপ থাকে, এই জন্য কিছু কিছু এটিএম বুথে ব্যাংকগুলো যে ক্যাশ কারেন্সি ফিট করতে তাদের একটু সময় লাগছে জিনিসটা। তো এটা আমার মনে হচ্ছে এটা খুব দ্রুততম সময়ে যখন ক্যাশগুলো আবার ফিরে আসবে তখন এটা স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে সারা দেশে ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের সংখ্যা 21,739টি। গেল মার্চ মাসে এসব বুথের মাধ্যমে লেনদেন হয়েছে 53,467 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজ প্রাইমে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।